এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একই ঘটনা ঘটেছে ৭১-এ, যারা প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, লড়াই করেছে, যারা মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছে, যারা পতাকা উড়িয়েছে ২ মার্চে মুক্তিযুদ্ধের আগে, যারা পতাকা তুলে জয় বাংলা বাহিনী গঠন করেছে, যারা মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছে কলাতিয়ায় রতন মাখুনদের বাড়িতে, ক্ষমতায় যাওয়ার সময় বাঙালির তৎকালীন সেই প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খেয়াল ছিল। সেদিনও তাকে বলা হয়েছিল এই পতাকা উত্তোলন আর সমাপ্ত হবে না, এবং স্বাধীনতার সংগ্রামের স্বপ্নদ্রষ্টা রূপকার সিরাজুল হক খানেরা বলেছিলেন, মুজিব ভাই, জনগণ ঐক্যবদ্ধভাবে গণযুদ্ধের মধ্য দিয়ে, সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। আপনি শুধু আওয়ামী লীগ দিয়ে দেশ পরিচালনা করতে যাবেন না। সেদিনও স্লোগান উঠেছিল জাতীয় সরকার গঠনের। এই আসম আব্দুর আজকে অসুস্থ বৃদ্ধ, আজকে তোমাদের সামনে আসে না, এই জন্য নিজে নিজে কাঁদে, শরীর থেকে রাও করে না। কিন্তু আমাদের কাছে দেখা, এখন আমার পিঠ তুলে দেয় ৭৪-এর ১৭ই মার্চ, যেই দিনকে আমরা ফেসিবাদ বিরোধী দিবস পালন করে আসছি জাসদেরা, আজ থেকে ৫৫ বছর ধরে সেই দিনের কাহিনী দেখ। আমার শরীরে বোধহয় এখনো স্পিনটার চামড়ার নিচে ২-৪টা রয়েছে, গুলি রয়েছে। সেই মিছিলে আমাদের ৫০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্বাধীনতার পতাকা উত্তোলক বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আসম আব্দুর রব গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন, এবং মেজর মেজরির গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন। এই মেজর মেজরিকে তোমাদের জানতে হবে, চিনতে হবে। ৯ নম্বর সেক্টরের তিনি ছিলেন অধিনায়ক। যখন এদেশের ভারতীয়রা কবে সাহায্য করতে আসছে জানো? মাত্র ১২ দিন আগে, ১৩ দিন আগে এই যুদ্ধের সাহায্যের জন্য এগিয়ে আসছে। ওরা দেখছে যে দেখি বাঙালিরা কি করে। যদি বাঙালিরা হেরে যেত তাহলে কিন্তু ওরা যুদ্ধের পাশে দাঁড়াতো বলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু যখন দেখলো বিজয়ের পথে বাঙালিরা জীবন দিচ্ছে, এগিয়ে যাচ্ছে, তখন তারা ১৩ দিন আগে এসে এই যুদ্ধে যোগদান করেছে। এবং এই যুদ্ধে যোগদানের পরে ১৬ই ডিসেম্বরের আগ মুহূর্তে এবং ১৬ই ডিসেম্বরের পরে যখন পাকিস্তানি বাহিনী এখানে আত্মসমর্পণ করেছে, সেটাও তোমরা লক্ষ্য করে দেখবে। সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাঙালির নেতা, তৎকালীন বীর মুক্তিযোদ্ধার প্রধান সেনাপতি অর্থাৎ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর উসমানী সাহেবকে সেখানে রাখা হয়নি, সেখানে উপস্থিত হতে দেয়নি আমাদের কোন সেক্টর কমান্ডারকে। এই ইতিহাস আড়াল করে রাখা হয়েছে। সেদিন থেকেই ভারতের আধিপত্যবাদের সূচনা চলছে। অর্থাৎ স্বাধীনতার প্রাপ্তির সাথে সাথে আমাদের এই ঘটনাটি সেদিন ঘটে গেছে। অন্যদিকে ভারতীয় বাহিনী যখন পাকিস্তানিদের ফেলে যাওয়া সমস্ত অস্ত্র শস্ত্র ভারতীয় বাহিনী এগুলো কুড়িয়ে নিচ্ছিল, তারা নিয়ে তাদের ট্রাক ভরছিল, এবং ওই অঞ্চলের যত কলকারখানা রয়েছে সমস্ত কলকারখানার মূল্যবান যন্ত্রপাতিগুলো তারা খুলে নিয়ে তাদের ট্রাক ভরছিল। এবং এমনকি বাসাবাড়ির যে ভালো আসবাবপত্র, যে স্যানিটারি আইটেমস গুলো, যে ফিটিংস গুলো, সেগুলো তারা করে নিয়ে ফ্রিজ পর্যন্ত এবং বিভিন্ন ক্রোকারিজ এগুলো পর্যন্ত নিয়ে তারা ট্রাক করেছে। সেদিন এই মেজরি সামনে দাঁড়িয়ে বলেছিল যে পুরা আগুন লাগা বাড়িতে আগুন নিভাতে এসে এই মাল তোমরা চুরি করো না, এই মাল আমি নিতে দেব না। যদি তোমরা না থামো তাহলে এই মাত্র পাকিস্তানিদের আমরা দাঁড়িয়েছি, তোমাদের বিরুদ্ধেও আমার ছেলেরা অস্ত্র ধারণ করতে বাধ্য হবে। মেজর জলিলের এই হুঙ্কারের পরে
অবশ্যই থেমে যাক, লুটপাটটা থেমে যায়, ভারতীয় বাহিনী লুটপাট থেমে যাক, একথা ঠিক, কিন্তু তাকে গুম করা হয়। স্বাধীন বাংলাদেশে প্রথম গুম হন মেজর আলী জলিল। তারপরে এই মেজর আলী জলিলকে সকল প্রজন্ম এটা যাতে ভালো করে উপলব্ধি করতে পারে তার কাছে নিয়ে যেতে হবে। তার কারণ আমাদের যুগে যুগে ক্ষমতা খেকো, ক্ষমতা লোভী একটি গোষ্ঠী থেকে যায়। এই সমগ্র জাতি যখন আজকের প্রেক্ষাপট, আজকের এই 21 ফেব্রুয়ারির এই আলোচনা সভায় তোমাদের পেয়ে এই আলোচনাগুলো করছি। আমি আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি, তোমাদের বিরক্তি সৃষ্টি হতে পারে। তো এই কারণে আজকে আমরা দেখছি যখন আমরা সংস্কারের জন্য প্রস্তুত রয়েছি, আর এই সংস্কারের বিষয়টি একটু বলি, সেটা হলো 1972 সালের 31 অক্টোবর এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের দাবিতেই জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বা জেএসডির জন্ম হয়েছে। কিন্তু দীর্ঘ 52 বছরেও আমরা তার কোনো কুল কিনারা পাইনি, এবং আমরাই প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছি দশকের পর দশক ধরে। উপজেলা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দশকের পর দশক ধরে লড়াই করে শেষ মুহূর্তে এরশাদ সাহেব প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তাও উপজেলা গঠনের যে উপাদান, সেই উপাদান শূন্য। আজকে আমরা উচ্চ কক্ষের কথা বলেছি, সেই উচ্চ কক্ষে আমরা যারা শ্রম দেয়, কষ্ট করে উৎপাদন করে, মাঠে ঘাটে খাটে, তারা সহ সকল পেশা শ্রম কর্মের মানুষের অংশীদারিত্ব ভিত্তিতে অদলীয়ভাবে তাদের প্রতিনিধি নিয়ে উচ্চ কক্ষের কথা আমরা বলেছি। কিন্তু এখন উচ্চ কক্ষের বিষয়টা আলোচনা হচ্ছে যেইভাবে নিম্ন কক্ষে টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ওই দুর্নীতিবাজরা নির্বাচিত হয়ে আসে, ঠিক যে সদস্য তারই একটা এক্সটেনশন, তারই একটা সম্প্রসারিত রূপ হিসেবে আজকে উচ্চ কক্ষকে দেখানো হচ্ছে। বিষয়টি এমন নয়। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমি যে কথাটি বলতে চাই, মনে রেখো, আজকে আমার শরীরটা যা দিয়ে আমি ঠেকে রেখেছি তা কিন্তু আমি তৈরি করিনি। আজকে যে টেবিলটা হাত রেখে আমি বক্তৃতা করছি তা কিন্তু আমি তৈরি করিনি। আমাদের মাথার উপর নয়ন প্রীতিকর যে ভবনটির রং দেখছি, এই ভবনটি কিন্তু কারো না কারো ক্লান্তি এবং ঘাম ছড়ানোর সংবাদ দেয়। আমরা যে পথে চলি, সুন্দর রাস্তায় চলি, চাকি খাই না, সেই রাস্তা কিন্তু অন্যের ঘাম শ্রমের ফসল। যা খেয়ে এসেছি তাও কিন্তু আমি তুমি উৎপাদন করিনি। কথা ঠিক কিনা? কে করেছে? শ্রমিক করেছে, শ্রমিক। এই দুনিয়ায় যা কিছু দৃশ্যমান, এই সভ্যতায় যা কিছু দৃশ্যমান, সবকিছুই কিন্তু শ্রমিকের অবদান। এই যে লাউড স্পিকার, এটাও তৈরি হয়েছে একটা শ্রমিকের দ্বারা। আজকে আমরা যা কিছু আমাদের চতুর্পার্শ্বে স্থাপিত, তা কিন্তু হয়েছে শ্রমিকের দ্বারা। এবং ওই শ্রমিকের রক্ত না ঝরলে কিন্তু কোনো আন্দোলন সফল হয় না। আর ওই শ্রমিকের সন্তান ছাত্রদের রক্ত না ঝরলে কোনো আন্দোলন সফল হয় না। 15 বছর ধরে আন্দোলন খেলা হচ্ছিল, কখনো ঘুম পাড়ানি আন্দোলন, কখনো যায় ফিরে আসছে। কিন্তু যখন এদেশের সোনার ছেলেরা, আজকের এই প্রজন্মের স্কুল কলেজের এই নিষ্পাপ শিশুরা রাজপথে নেমে যখন বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন দিয়েছে, রিয়া খেলতে গিয়ে প্রাণ দিয়েছে, সাইদরা যখন বুক চিতিয়ে রাজপথে প্রাণ দিয়েছে, তখন কিন্তু এই লড়াইটি যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে গেছে। এবং সেই যৌক্তিক পরিণতি হিসাবে যখন নিরস্ত্র নিরীহ জনতার বিরুদ্ধে একটি ভয়ঙ্কর ফ্যাসিস্ট শক্তি সশস্ত্র আক্রমণ করেছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। 71-এর যুদ্ধ হয়েছে অস্ত্র দিয়ে অস্ত্রে। আমাদের অস্ত্র দুর্বল হলেও একটা অস্ত্র ছিল। আর এই লড়াইটি হয়েছে রাজপথে, নিরীহ গো বেচারা নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে, নিরস্ত্র মানুষকে হত্যা করেছে।
শুধুমাত্র প্রাণদানের মধ্য দিয়ে এই বিজয় নিশ্চিত হয়েছে। আমি ওই দিনই একটি লাইভে বক্তৃতা করেছিলাম। আমি তখনও বলেছিলাম এই বিজয়কে পাহারা দিতে হবে, এই বিজয়কে সংরক্ষণ করতে হবে। কারণ ইতিহাস বলে দেয় যুগে যুগে যত লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, রক্ত ঝরেছে, তারা কিন্তু বিজয়ের ফল ভোগ করতে পারেনি। আজকে যদি বিজয়ের ফল ভোগ করাতে চাও, তাহলে তোমাদেরকে নতুন করে সংগঠিত হতে হবে এবং সকল মানুষকে, আমরা তো বয়স হয়েছে আর কয়দিন আমরা বেঁচে থাকবো। আমি 4-5 বছর আগে রিটায়ার হয়েছি শিক্ষক হিসেবে, সুতরাং আল্লাহ পাক আর কয়দিন রাখবে, কিন্তু তোমাদেরই সেই দায়িত্বটা পালন করতে হবে। আমাদের ভাগ্য যে বিশ্ব বরেণ্য, দুনিয়াবাসীর কাছে শ্রদ্ধেয়, গ্রহণযোগ্য এমন একজন আইকন আমাদের সামনে বসাতে পেরেছে, যে ডক্টর ইউনূস তার জালের কাছে, বিশ্বব্যাপী তার সম্পর্কের জালের কাছে আমি মনে করি ভারতের প্রধানমন্ত্রী শিশু। সুতরাং আমাদেরকে এই সরকারকে সহায়তা দিতে হবে এবং সেই সাথে আমাদের সংস্কারের কার্যক্রমটাকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে। রাষ্ট্র সংস্কার করে যাতে প্রতিটি নির্বাচন খরচবিহীন হয়, যাতে প্রতিটি নির্বাচনে ভালো মানুষগুলো, দেশপ্রেমিক মানুষগুলো, সত্যিকারে যারা অবদান রেখেছে সকল ক্ষেত্রে, সেই জ্ঞান প্রযুক্তির অধিকারী এবং সাহসী সন্তানরা যাতে নির্বাচিত হয়ে আসতে পারে, সেই ধরনের নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আবারও সেই নির্বাচন, আবারও সেই তাড়াহুড়ো করে নির্বাচন, যেখানে বস্তায় বস্তায় টাকা ঢালবে, বেকারদের কাজে লাগাবে, একজন প্রার্থীর পিছনে 500 মোটরসাইকেল রান করবে এবং তারা শক্তি প্রদর্শন করবে, অর্থ শক্তি এবং পেশি শক্তি। সুতরাং অর্থ শক্তি এবং পেশি শক্তিকে নিষিদ্ধ করে সাধারণ ভোটারদের নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষ অত্যন্ত খোলা মনে, নির্বিঘ্নে, কোনো ভয় ভীতিহীন অবস্থা একটি ইনক্লুসিভ নির্বাচনে অংশ নিতে পারে। সেই জায়গায় আমাদের যেতে হবে। আর সংস্কারের ক্ষেত্রেও আমাদের একই মঞ্চে সকল প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনী খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করতে হবে। কোন প্রার্থীকে নির্বাচনী খরচ বহন করার সুযোগ দেওয়া উচিত হবে না। তাহলে আমরা কেন এই কথাটা বললাম? দেখো, এখন পর্যন্ত 6 মাসের মধ্যে আমাদের যে টাকা চোর, যেই অর্থগুলো এদেশের সম্পদ থেকে, এদেশের সম্পদ যেটা পাচার করেছে, তা কিন্তু আমরা উদ্ধার করতে পারিনি। এই অর্থগুলো যদি উদ্ধার করতে পারতাম, এই অর্থ উদ্ধার করে যদি আমরা কোষাগারে রাখতে পারতাম, যদি এই চোরদের ইতিমধ্যেই বিচার করতে পারতাম, যদি এই টাকাওয়ালাদের অর্থের পাহাড় জাতীয় কোষাগারে এনে তাদেরকে যদি নিঃস্ব করে পথে ফেলে দিতে পারতাম, তাহলে তোমার জন্য পথ চলা সহজ হতো। তা না হলে তোমার ভাইকে টাকা দিয়ে কিনে নিয়ে তোমারই বিরুদ্ধে ব্যবহার করবে। এই জায়গাগুলো তোমাদের সতর্ক থাকতে হবে। যারা বিজ্ঞজন রয়েছে, সিনিয়র সিটিজেন রয়েছে, তাদের সাথে বসবে, আলাপ আলোচনা করবে, এগিয়ে যাওয়ার স্বার্থে তোমরা এই আলোচনা করবে। আর আমি আজকের এই 21-এর দিনে, একটি প্রতিবাদের দিনে, ন্যায্যতা প্রতিষ্ঠার এই দিনে, ন্যায্যতার যে সর্বসিদ্ধ, যে শাশ্বত বিধিবিধান রয়েছে, তার দিকে দৃষ্টি রেখে, অঙ্গীকার রেখে যে কথাটি বলতে চাই, যে যুগে যুগে তরুণ সমাজরাই সবকিছু পাল্টে দিয়েছে। আগামী দিনেও এই ছাত্র তরুণ যুবরাই সবকিছু পাল্টে দিতে পারবে এবং সেই পাল্টানোর পথে আমরা যারা আছি, তোমাদের পাশে আমরা রয়েছি। যতক্ষণ বেঁচে থাকি, যতক্ষণ নিঃশ্বাস বইবে, ততক্ষণ চেষ্টা করে যাব এই বাংলাদেশটা যেন জনতার বাংলাদেশ হয়। এই বাংলাদেশ